অতিথিরা সবাই চলে গেছে। ঘড়িতে তখন রাত্রি 12:30। গৃহস্বামী ছাড়া আর দুজন যারা ছিলেন তারা হলেন সার্গেই নিকোলাইচ আর ভ্লাদিমির পেট্রোভিচ। গৃহস্বামী আরাম করে তার আরাম কেদারায় বসে একটা চুরুট ধরিয়ে বললেন, তাহলে আমরা সবাই একমত যে আমাদের প্রত্যেকে তার প্রথম প্রেমের কাহিনী শোনাবে। এখন সার্গেই নিকোলাইচ, তুমি শুরু করো। নিকোলাইচ বললেন, আমার প্রথম প্রেম বলে কিছু নেই। আমি 6 বছর বয়সে আমার ধাত্রীকে প্রথম ভালোবাসি। তারপর 18 বছর বয়সে একটা নারীকে সরাসরি প্রেম নিবেদন করি। সুতরাং প্রথম প্রেমের কোনো প্রশ্নই ওঠে না এক্ষেত্রে। গৃহস্বামী তখন বললেন, তাহলে কি করব আমরা? আমারও তো ওই অবস্থা। আমি আমার বর্তমান স্ত্রী এনা ইভানোভাকে দেখার আগে কাউকে ভালোবাসিনি। তার প্রেমে পড়ার পর তার সঙ্গেই আমার বিয়ে হয়। সুতরাং এটাই হলো আমার প্রথম এবং শেষ প্রেম আমার জীবনে। এখন ভ্লাদিমির পেট্রোভিচ, আশা করি তুমি কিছু বলবে এ বিষয়ে। আমি যখন প্রথম প্রেমের কথাটা তুলি তখন তোমার মতো যৌবনোত্তীর্ণ একজন অকৃতদার লোকের ওপরেই বেশি নির্ভর করেছিলাম। পেট্রোভিচের বয়স প্রায় 40, মাথায় কালো কুচকুচে চুল। তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, আমার প্রথম প্রেমের কাহিনী সত্যিই কিছুটা অস্বাভাবিক। গৃহস্বামী ও নিকোলাইচ দুজনেই তখন সমস্বরে বলে উঠলেন, খুব ভালো কথা, আমরা তা শুনব। পেট্রোভিচ বললেন, আমি কিন্তু মুখে কিছু বলবো না, কারণ আমার বর্ণনা শক্তি নেই। বলতে গিয়ে কাহিনীটি হয় নীরস, না হয় অযথা সংক্ষিপ্ত করে তুলব। তার থেকে আমার নোট বইয়ে যা লেখা আছে তা বরং একদিন তোমাদের পড়ে শোনাব। এক পক্ষকাল পরে একদিন পেট্রোভিচ তার নোট বই থেকে তার প্রথম প্রেমের কাহিনী তার বন্ধু দুজনকে শোনাতে লাগলেন। কাহিনীটা হলো এই, আমার বয়স তখন 16। আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি সে ঘটনাটি ঘটে 1833 সালের গ্রীষ্মকালে। আমি তখন মস্কোতে আমার বাবা মার কাছে থাকতাম। আমি তখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য তৈরি হচ্ছি, কিন্তু পড়াশোনায় খুব একটা মন ছিল না আমার ছিল অবাধ স্বাধীনতা। আমি যা খুশি তাই করে বেড়াতাম। আমার বাবা ছিলেন আমার প্রতি অতিমাত্রায় উদাসীন। আমার মা আর অন্য কোনো সন্তান না থাকলেও অন্যান্য সবসময় ব্যস্ত থাকার জন্য আমার দিকে নজর দিতেন না। আমার বাবার দেহে তখনও যৌবন ছিল এবং দেখতে সুদর্শন ছিলেন তিনি। আমার মার বয়স ছিল বাবার বয়সের থেকে 10 বছর বেশি। বাবা মাকে তার সম্পত্তির জন্য বিয়ে করেন। মাকে দেখে মনে হতো তিনি এক বিষাদগ্রস্ত জীবনযাপন করে চলেছেন। তবে বাবার কাছে তার সেই বিষণ্ণ ভাবটা দেখাতেন না, কারণ তিনি বাবাকে ভয় করে চলতেন। হিমশীতল এক কঠোর ঔদাসীন্যের সঙ্গে মাকে সবসময় এড়িয়ে চলতেন বাবা। আমার বাবার পোশাক আশাক, হাব ভাব ও চালচলনের মধ্যে এক মার্জিত ও উদ্ধত আত্মপ্রত্যয়ের ভাব লক্ষ্য করতাম। এমন লোক আমি জীবনে দেখিনি বললেই চলে। নগর প্রান্তে আমাদের সেই নতুন বাসাটায় যাওয়ার পর কাছাকাছি একটা বাগানে একটা বই নিয়ে প্রায়ই ঘুরে বেড়াতাম আমি, কিন্তু বইটা খুলে পড়তাম না কখনো। আমার স্মৃতিশক্তি ভালো ছিল বলে মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতাম। এক অদ্ভুত অব্যক্ত বেদনার আঘাতে রক্তরঙা হয়ে উঠত আমার কণ্ঠস্বর, ব্যথাহত হয়ে উঠত আমার অন্তর। এক অজানিত ভয়ে কেমন যেন সংকুচিত হয়ে থাকতো আমার মনটা। আমার কল্পনা কতকগুলো এলোমেলো ভাবধারায় চারিদিকে ঘুরপাক খেত বৃথা। মাঝে মাঝে এক বিষণ্ণ দিবাস্বপ্নে বুঁদ হয়ে থাকতাম আমি। নীরবে জল ঝরে পড়তো আমার চোখ থেকে। কিন্তু এইসব বিষাদ আর অশ্রুর মাঝেও সান্ধ্য প্রকৃতির শান্ত সুন্দর পরিবেশে যৌবন সুলভ মত্ততাজনিত এক আনন্দময় উত্তেজনা অনুভব করতাম আমি অন্তরে, যেমন বসন্তকালীন কচি সবুজ তৃণগুল্মের স্পর্শে রোমাঞ্চিত না হয়ে পারে না পৃথিবীর মাটি। আমার ব্যবহারের জন্য একটা ছোট্ট ঘোড়া ছিল আমার। সে ঘোড়ার জিন দিয়ে একাই অনেক দূর দিয়ে চলে যেতাম। যেতে যেতে
নিজেকে একজন মধ্যযুগীয় বীর নাইট ভাবতাম। নির্জন পথ দিয়ে আমি যখন ঘোড়ায় চেপে বেড়াতে যেতাম, তখন আমার কানের পাশ দিয়ে বাতাস শীষ দিয়ে যেত। আমি আকাশের পানে মুখ তুলে তাকিয়ে থাকতাম। আকাশ থেকে ঝরে পড়া নীলাভ উজ্জ্বল আলোর পসরাগুলোকে আমার সমস্ত অন্তরাত্মা যেন শোষণ করে নিতে চাইত। আমার মনে পড়ে ঠিক সেই সময় ভালোবাসার কুয়াশা ঘেরা এক অস্পষ্ট নারী মূর্তি ধীরে ধীরে এক স্পষ্ট রূপ পরিগ্রহ করতে শুরু করেছে আমার মনে। অফুরন্ত মাধুর্যে ভরা অভিনব কিছু একটা শঙ্কিত প্রত্যাশা প্রতি মুহূর্তে অনুভব করতাম আমি। শঙ্কাবিহ্বল সেই প্রত্যাশা আমার দেহের প্রতিটি শিরার মধ্য দিয়ে বয়ে গিয়ে রক্তে কাঁপন জাগাত। অস্পষ্ট অজানিত সেই ভয়ের বস্তুটাই সত্য হয়ে উঠল একদিন। গ্রামাঞ্চলে অবস্থিত আমাদের সেই বাসা বাড়িটা ছিল কাঠের তৈরি। ঘরের ছাদগুলো ছিল নিচু আর সামনে ছিল কাঠের বড় বড় খুঁটি। দেওয়ালে টাঙানো ছিল অস্ত্র। কাগজ তৈরির ছোট্ট একটা কারখানা ছিল আমাদের বাড়ির বাঁ দিকে। ডান দিকে ভাড়া দেওয়ার জন্য কতকগুলি খালি ঘর ছিল। একদিন সেই সব ঘরগুলোতে একদল ভাড়াটে এলো। খোলা জানলাগুলোর সামনে কতকগুলো নারী মুখ দেখা গেল। সেদিন খাবার সময় আমার মা আমাদের বাড়ির চাকরকে জিজ্ঞাসা করলেন, কারা আমাদের প্রতিবেশী হয়ে এলো রে? প্রতিবেশীদের মধ্যে প্রিন্সেস জাসের কিনার নাম শুনে মা প্রথমে কিছুটা আগ্রহ দেখালেন, পরে বললেন, তার এখন হয়তো অবস্থা খারাপ হয়ে গেছে। চাকর বলল, ওদের কোনো গাড়ি নেই, ঘরের আসবাবপত্র খুবই সস্তা। আমার মা বললেন, তা হোক, তবু তিনি আমার প্রতিবেশিনী হয়ে আসায় আমি খুশি হয়েছি। আমার বাবা নীরবে আমার মার দিকে একবার কড়াভাবে তাকালেন। এসব আলোচনায় আমার কোনো আগ্রহ ছিল না। রোজ বিকালে বন্দুক নিয়ে কাক মারতে যাওয়ার শখ ছিল আমার। আমি কাক একেবারেই দেখতে পারতাম না এবং দারুণ ঘৃণা করতাম বলে রোজ কাক খুঁজে বেড়াতাম। সেদিন বিকালে কোনো কাক না পেয়ে একটা বাগানের বেড়ার ধারে এসে পড়লাম। আমি মাথা নত করে কিছুটা এগিয়ে যেতেই কাদের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি এক অদ্ভুত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম জাম গাছের ঝোপে ঘেরা একটা ফাঁকা জায়গায় গোলাপি পোশাক পরা ছিপছিপে চেহারার একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় ছিল একটা সাদা রুমাল। তাকে ঘিরে ছিল 4 জন যুবক। তারা পালাক্রমে একজন করে তার কপালটা এগিয়ে দিচ্ছিল এবং মেয়েটি ফুল হাতে তাদের সেই কপালগুলো চাপড়ে দিচ্ছিল। তা দেখে আমি বিস্ময়ে ও আনন্দে স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো আলুলায়িত কুন্তলা ওই সুন্দরী মেয়েটির ফুলের কলির মতো হাতের চাপড় খাবার জন্য আমার কপালটাও বাড়িয়ে দিই। আমার হাত থেকে বন্দুকটা পড়ে গেল ঘাসের ওপর। সব ভুলে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। এমন সময় একজন যুবক চিৎকার করে আমাকে লক্ষ্য করে বলে উঠল, কি হে ছোকরা, এইভাবে কি মেয়েদের দিকে তাকিয়ে থাকতে আছে? যুবকটি যখন আমাকে বিদ্রূপের ভঙ্গিতে কথা বলল, তখন মেয়েটি তাকালো আমার দিকে। তার আনন্দোচ্ছল মুখ আর ধূসর রঙের বড় বড় চোখগুলোর ওপর দৃষ্টি পড়ল আমার। হঠাৎ মেয়েটি জোরে হেসে উঠতে আমি লজ্জা পেয়ে গেলাম। আমি বন্দুকটা কুড়িয়ে নিয়ে বিদ্যুৎ বেগে ছুটে বাড়ি চলে এলাম। আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে হাত দিয়ে মুখ ঢেকে ভাবতে লাগলাম। লজ্জার সঙ্গে সঙ্গে এক অনুভূতিপূর্ব সুখানুভূতিতে চঞ্চল হয়ে উঠল আমার মন। এমন উত্তেজনা আর কখনো অনুভব করিনি আমি। কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করার পর মাথার চুল আছড়ে কোট ছেড়ে নিচে খেতে গেলাম। সেই উত্তেজনা বা চঞ্চলতাটা তখন না থাকলেও মনের মধ্যে কেমন যেন একটা বেদনা অনুভব করছিলাম আমি। চা খাবার সময় আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কাক মারতে পেরেছ? আমার ইচ্ছা হচ্ছিল বাবাকে সব কথা বলতে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলাম আমি। তারপর শোবার ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই আমার একমাত্র চিন্তা হলো কি করে তাদের সঙ্গে আলাপ পরিচয় করি। প্রাতরাশের আগেই আমি একবার নেস্কুঞ্চনীদের বাগান দিয়ে
ঘুরে এলাম। একবার মনে হলো একটি ঘরের জানলায় মেয়েটির মুখখানা দেখতে পেলাম, কিন্তু পরক্ষণেই আমি লজ্জায় পিছিয়ে এলাম। কিন্তু তার সঙ্গে কি করে আলাপ পরিচয় করব সে কথা ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে লাগলাম। আমি বাড়ি ফিরে এলেই মা আমাকে ডাকলেন। দেখলাম একটা ব্যাপারে চিন্তায় পড়েছেন মা। পাশের বাড়ির রাজকুমারী, অর্থাৎ যে মেয়েটি গতকাল আমাকে দেখে হাসিতে ফেটে পড়েছিল, তার মা আমার মাকে একটা চিঠি দিয়েছেন। তিনি কোনো একটা ব্যাপারে আমার মার সাহায্য চান এবং সেই জন্য আমাদের বাড়িতে এসে দেখা করতে চান মায়ের সঙ্গে। বাড়িতে বাবা নেই বলে কি করা উচিত এ বিষয়ে তা ভেবে পাচ্ছিলেন না মা। তাছাড়া তিনি ফরাসি বা রুশ ভাষার চিঠিও লিখতে পারতেন না। মা তাই আমাকে পাশের বাড়িতে গিয়ে দেখা করতে বললেন রাজকুমারীর সঙ্গে। আমি আমার ঘরে গিয়ে পোশাক পাল্টে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। পাশের বাড়ির সদর দরজার কাছে যেতেই একজন বৃদ্ধ দারোয়ান আমাকে জিজ্ঞাসা করলো আমি কি চাই। আমি বললাম রাজকুমারী যাচ্ছে কিনা বাড়ি আছেন। দারোয়ান গিয়ে খবর দিতেই রাজকুমারী ডেকে পাঠালেন আমাকে। দারোয়ান এসে আমাকে বসার ঘরে যেতে বলল। আমি সে ঘরে গিয়ে দেখলাম ঘরখানা পরিচ্ছন্ন নয়, আসবাবপত্রও তেমন নেই। রাজকুমারীর সামনে গিয়ে নত হয়ে বললাম, আপনি রাজকুমারী যাচ্ছে কিনা? আমার মা একটা খবর দিয়ে পাঠিয়েছেন আমাকে। তিনি আমাকে বসতে বললেন। আমি তাকে বললাম, আমার মা যে কোনোভাবে আপনাকে সাহায্য করতে প্রস্তুত এবং আপনি বেলা 12টা থেকে 1টার মধ্যে গিয়ে মার সঙ্গে দেখা করতে পারেন। উনি বললেন, খুব ভালো কথা, তোমার বয়স কত? আমি বললাম 16। রাজকুমারী বললেন, এই বয়সটা খুবই ভালো। তুমি কিন্তু আমাদের বাড়িতে আসতে কুণ্ঠাবোধ করবে না, আমরা খুব সাদাসিধেভাবে থাকি। এমন সময় অন্যদিকের একটি দরজা খুলে গতকালকের দেখা সেই মেয়েটি ঘরে ঢুকলো হঠাৎ। রাজকুমারী আমাকে বলল, আমার মেয়ে জিনা। জিনা এ আমাদের প্রতিবেশী, পাশের বাড়ির ছেলে ভ্লাদিমির। আমি উঠে দাঁড়িয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বললাম, আমার ভালো নাম পেত্রোভিচ। মেয়েটি বলল, আমি মসিয়ে ভ্লাদিমিরকে আগেই দেখেছি। রাজকুমারী তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, কোথায় দেখা হয়েছে? মেয়েটি তার উত্তর দিল না। আমার দিকে তাকিয়ে বলল, তোমার হাতে এখন কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই। তাহলে আমার সঙ্গে ও ঘরে গিয়ে পশমগুলো একবার ঠিক করে দিয়ে আসবে। আমি তার পিছু পিছু গিয়ে অন্য একটি ঘরে গিয়ে প্রবেশ করলাম। এক স্বপ্নের আবেশে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমি। এক পরম আনন্দের অনুভূতিতে অবশ হয়ে পড়েছিল আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি। মেয়েটি নিজে একটি চেয়ারে বসে তার উল্টো দিকের অন্য একটি চেয়ারে বসতে বলল আমাকে। তারপর এক তাল পশমের সুতো একটা প্রান্ত ধরতে বলল এবং নীরবে সেটা গোটাতে লাগলো। এক শান্ত স্নিগ্ধ হাসি ছড়িয়ে দিল তার মুখে। একটা কাগজের কার্ডের ওপর জড়াচ্ছিল সুতোগুলো নীরবে। সহসা দুটো চোখ মেলে উজ্জ্বল দৃষ্টিতে এমনভাবে তাকালো মেয়েটি যে আমি লজ্জায় মুখটা নামিয়ে নিলাম। সে বলল, গতকাল আমার ব্যবহার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে তোমার। তুমি কি ভেবেছ তা জানি না। আমি আমতা আমতা করে বললাম, আমি তো কিছুই ভাবিনি। মেয়েটি বলল, দেখো, তুমি এখনো আমাকে জানো না। আমি এক অদ্ভুত প্রাণী। আমি চাই সবাই সত্য কথা বলবে আমার কাছে। তোমার বয়স 16, আমার বয়স 21। তুমি সবসময় সত্য কথা বলবে আমার কাছে, আমার কথা মেনে চলবে। আমার দিকে ভালো করে তাকাতে পারছো না কেন? আমার অস্বস্তি আরও বেড়ে গেল। তবু মুখ তুলে তার দিকে তাকালাম। তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, তুমি তাকাও, আমি কিছু মনে করব না। তোমার মুখখানা ভালো লাগে। আমরা বন্ধুত্ব গড়ে তুলব পরস্পরের মধ্যে। তুমি আমাকে পছন্দ করো তো? তুমি আমাকে জিনাইদা আলেকজান্দ্রানোভা বলে ডাকবে। দ্বিতীয় কথা, কোনো কিছু গোপন করবে না অন্য সব যুবকদের মতো। যদিও তার সরলতায় আমি আনন্দ পেলাম, তথাপি আমার কেবলই মনে হচ্ছিল আমি তাকে দেখিয়ে দিই সে যতখানি আমাকে ছেলে মানুষ ভাবে, আমি ততখানি ছেলে মানুষ নই। আমি বললাম,
তোমাকে আমার খুব ভালো লাগে জিনাইদা আলেকজান্ড্রানোভা। তোমার কাছে কোনো কথা গোপন করার ইচ্ছা আমার নেই। মাথা নেড়ে আমাকে সমর্থন করে সে বলল, তোমার গৃহশিক্ষক আছেন? যদিও মাত্র 1 মাস আগে আমার ফরাসি গৃহশিক্ষকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তথাপি আমি মিথ্যা করে বললাম, অনেক দিন হলো আমার গৃহশিক্ষক নেই। তাহলে তো দেখছি তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছ। এরপর সুতোটা গোটাতে লাগলো। আমি এবার তার চেহারাটাকে খুঁটিয়ে ভালো করে দেখতে লাগলাম, প্রথমে লুকিয়ে, তারপর সাহসের সঙ্গে। আগের দিনের থেকে তার মুখটা আরও সুন্দর দেখাচ্ছিল। তার ছিপছিপে সুন্দর চেহারার ওপর বুদ্ধিমত্তার একটা ছাপ ছিল। তার মুখটা ছিল খুবই মিষ্টি। সাদা পর্দা ঢাকা জানলার দিকে পিছন ফিরে বসেছিল সে। এক ফালি সূর্যরশ্মি পর্দার ফাঁক দিয়ে এসে পড়ছিল তার চেহারার ওপর। তার সোনালি চুল, অনাবৃত গ্রীবা, ঢালু কাঁধ ও শান্ত বুকের ওপর সেই আলো পড়ায় তার চেহারাটা স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। তার কালো পুরনো পোশাকের ওপর একটা সেমিজ ছিল। আমি তার দিকে তাকালাম। আমার মনে হলো আমি যেন যুগ যুগ ধরে তাকে চিনি। মনে হলো তার সঙ্গে আমার দেখা হওয়ার আগে পর্যন্ত প্রাণে যেন মরেছিলাম আমি। আমার ইচ্ছা হচ্ছিল তার প্রতি নিবিড় শ্রদ্ধার ভারে অবনত হয়ে তার পায়ের জুতোর ওপর পড়ে যাই। তার সামনে বসে আমি ভাবতে লাগলাম, আমার আকাঙ্ক্ষিত নারীর সঙ্গে পরিচিত হয়েছি আমি। এটা কি কম কথা? এ কি কম আনন্দের কথা? আবেগের বশবর্তী হয়ে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠছিলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। আমার ইচ্ছা হচ্ছিল আমি যেন চিরকাল এই ঘরে বসে থাকি। তার অবনত চক্ষু পল্লবগুলি তুলে আমার দিকে তার উজ্জ্বল দৃষ্টি দিয়ে তাকালো। তারপর আমার সামনে তার আঙুলগুলো নাড়িয়ে বলল, এমন করে তাকাচ্ছ কেন? লজ্জায় আমার মুখটা রাঙা হয়ে উঠল। আমার কেবলই মনে হতে লাগলো সে তাহলে সব বোঝে। পাশের ঘরে কি একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে রাজকুমারী জিনা বলে ডাক দিলেন, বেলেভজোরফ তোমার জন্য একটা বেড়ালছানা এনেছেন। বেড়ালছানা? এই বলে লাফ দিয়ে উঠে জিনাইদা পশমের সুতোর তালটা আমার কোলের ওপর ফেলে দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আমিও তার পিছু পিছু বসার ঘরে গেলাম। দরজার কাছ থেকে দেখে বিস্ময়ে অবাক হয়ে গেলাম আমি। দেখলাম ঘরের মাঝখানে পা ছড়িয়ে একটা বেড়ালছানা বসেছিল, আর জিনাইদা তার মাথাটায় হাত বোলাচ্ছিল নতজানু হয়ে বসে। জানলার কাছে একটা লাল মুখ, কোঁকড়ানো চুল আর উজ্জ্বল চোখওয়ালা এক সুদর্শন যুবক দাঁড়িয়েছিল। জিনাইদা বলল, কি সুন্দর দেখতে, এর চোখগুলো সবুজ, কানগুলো কেমন বড় বড় দেখো। ধন্যবাদ ভিক্টর ইমেগরিক। আমি দেখলাম গতকাল বাগানে যে 4 জন যুবককে দেখেছিলাম, এই যুবক তাদের মধ্যে একজন। যুবকটি বলল, গতকাল তুমি একটা বেড়ালছানার কথা বলছিলে, তাই নিয়ে এলাম। তোমার কথাই আমার কাছে আইন। জিনাইদা বলল, ওর খিদে পেয়েছে। বনিকেট, একটু দুধ নিয়ে এসো তো। ঝি দুধ নিয়ে এলে বিড়ালছানাটা তা পান করে আনন্দে পাগুলো নাচাতে লাগলো। যুবকটি জিনাইদাকে বলল, বিড়ালছানা এনে দেওয়ার জন্য তোমার হাতটা দাও। জিনাইদা তার হাত দুটো বাড়িয়ে দিলে যুবকটি তা চুম্বন করল। এই সময় জিনাইদা হঠাৎ পিছন ফিরে আমার দিকে তাকালো। আমি তখন স্তব্ধ হয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। আমি তখন হাসবো না কিছু মন্তব্য করব তা ভেবে পাচ্ছিলাম না। এমন সময় আমাদের বাড়ির চাকর এসে আমাকে ডেকে বলল, আপনার মা আপনাকে ডাকছেন। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, অথচ রাজকুমারীর কাছ থেকে উত্তর নিয়ে যাননি। আমি আশ্চর্য হয়ে বললাম, 1 ঘন্টারও বেশি? আমি যাবার জন্য পা বাড়াতেই জিনাইদা বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাড়ি যাচ্ছি, মাকে খবরটা দিতে হবে। আমি এরপর রাজকুমারীকে বললাম, তাহলে বেলা 1টার পর আপনি মার সঙ্গে দেখা করতে যাবেন? তিনি বললেন, হ্যাঁ, সেই কথাই তাকে বলবে। জিনাইদা হাসতে হাসতে বলল, মনে থাকে যেন, আবার এসে দেখা করবে আমার সঙ্গে। সে কেন হাসতে লাগলো আমি শুধু এই কথাই ভাবতে লাগলাম। আমি বাড়ি যেতেই আমার দেরি হওয়ার জন্য মা আমাকে তিরস্কার করতে লাগলেন। বললেন,
রাজকুমারীর কাছে এতক্ষণ ধরে কি করছিলে? আমি কোনো উত্তর দিলাম না। আমার ঘরে চলে গেলাম। এক নিবিড় বিষাদে আচ্ছন্ন হয়ে উঠল আমার সমস্ত মন। কোনো রকমে অশ্রু সংবরণ করে রাখলাম। সেই যুবকটির প্রতি দারুণ ঈর্ষান্বিত হয়ে উঠলাম আমি। রাজকুমারী তার কথা মতো ঠিক সময়ে এসেছিলেন মার সঙ্গে দেখা করতে। আমি সেই সাক্ষাৎকারের সময় ছিলাম না। পরে আমি শুনলাম মা বাবাকে বলছিলেন, রাজকুমারী খুব একটা ভালো মেয়ে নয়, উনি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, তাই প্রিন্স সার্গেইকে তার কথা বলতে বলছিলেন। মা আরও বললেন, তিনি পরদিন রাজকুমারী ও তার মেয়েকে খাবার জন্য নিমন্ত্রণ করেছেন। আমার বাবা মার কথা শুনে বললেন, তিনি প্রিন্স জাস্কিনকে চিনতেন, জুয়ো খেলে সব টাকা উড়িয়ে দেন। পরে তিনি এক সামান্য সরকারি চাকুরের মেয়েকে বিয়ে করেন, কিন্তু আবার তিনি সর্বশান্ত হন। তবে রাজকুমারীর মেয়েটি সুন্দরী এবং শিক্ষিতা। সেদিন খাওয়ার পর আমি জিনাইদাদের বাগানের কাছে যেতেই দেখলাম জিনাইদা একা একাই বই হাতে পায়চারি করে বেড়াচ্ছে বাগানের পথে। আমাকে দেখে একটুখানি ক্ষীণ হাসি হেসে আবার বইটা পড়তে লাগলো। আমার প্রতি জিনাইদার ঔদাসীন্য দেখে আমার অন্তরটা ভারী হয়ে উঠল। আমি পিছন ফিরে বাড়ি যাওয়ার জন্য এগোতেই দেখলাম আমার বাবা সেই পথেই আসছেন। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটি কি রাজকুমারীর মেয়ে? আমি বললাম, হ্যাঁ, আমি আজ সকালে রাজকুমারীর বাড়িতে গিয়ে ওকেই দেখেছি। আমার বাবা জিনাইদার পাশ দিয়ে যাওয়ার সময় মাথা নত করলেন। জিনাইদাও একবার মাথাটা নত করে আবার বইটা তুলে নিল। আমি লক্ষ্য করলাম জিনাইদা আমার বাবার পথপানে তাকিয়ে আছে। আমার বাবার সাজ পোশাক সবসময় ভালোই থাকতো, কিন্তু তাকে তখন সবচেয়ে ভালো দেখাচ্ছিল। আমি এবার জিনাইদার দিকে কিছুটা এগিয়ে গেলাম, কিন্তু জিনাইদা আমার পানে ভালো করে না তাকিয়েই চলে গেল। সেদিন সারা সন্ধ্যা আর পরদিন সারা সকাল আমি দুঃখে ম্রিয়মাণ হয়ে রইলাম। তারপর ভোজসভার আগে আমি চুলে ক্রিম দিয়ে চুল বিন্যস্ত করে ও পোশাক পরে তৈরি হয়ে রইলাম। আমার মা আমাকে এই সাজ পোশাকের কারণ জিজ্ঞাসা করলে আমি বললাম, আমাদের বাড়িতে অতিথি আসবে না? মা বললেন, তাতে কি হয়েছে, তার জন্য এত সাজ পোশাকের কি আছে? বাধ্য হয়ে আমি তখন জামাটা ছেড়ে আগের জামাটা পরলাম, কিন্তু গলা বন্ধটা আমার গলায় রয়ে গেল। যথাসময়ে রাজকুমারী তার মেয়ে জিনাইদাকে নিয়ে এসে গেল। রাজকুমারী তার সবুজ পোশাকের ওপর হলুদ রঙের শাল চাপিয়ে এসেছিলেন। এসে থেকে তিনি অনর্গলভাবে শুধু নিজের স্বার্থের কথা বলে চলেছিলেন, অথচ তার মেয়ে জিনাইদা গম্ভীরভাবে বসেছিল চুপ করে। তার চুলের দুটো বেনি দুদিকে ঘাড়ের উপর ঝোলানো ছিল। আমার বাবার পাশেই জিনাইদা বসেছিল। বুঝতে পারলাম মার কাছে একেবারে বিরক্তিকর হয়ে উঠেছে রাজকুমারী। আমার বাবা অবশ্য তার প্রতিবেশী অতিথিদের ওপরে খুব সৌজন্যমূলক আচরণ করছিলেন। পরের দিন মা বলছিলেন, জিনাইদা বড় অহংকারী। আমার বাবা বললেন, আমি জোর করে বলতে পারি, এমন মেয়ে তুমি কখনো কোথাও দেখোনি। যাই হোক, জিনাইদা আমাদের বাড়ি থেকে যাবার সময় আমাকে চুপি চুপি বলে গেল, আজ রাত 8টার সময় আমাদের বাড়ি যাবে। রাত্রি ঠিক 8টার সময় আমি জিনাইদাদের বাড়ি যেতেই আনন্দোচ্ছল কয়েকটি কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি বসার ঘরের দরজাটা খুলতেই দেখলাম জিনাইদা একটা টুপি হাতে ধরে নাড়াচ্ছে, আর 5 জন লোক সেই চেয়ারটাকে ঘিরে দাঁড়িয়ে টুপিটার ভেতরে হাত ঢোকাবার জন্য চেষ্টা করছে। আমি যেতেই জিনাইদা আমাকে একটা টিকিট দেওয়া করালো। 5 জনের মধ্যে লুসিন নামে একজন আমাকে খেলার নিয়ম কানুন বলে দিল। বলল, আমরা ফরফিট খেলছি। জিনাইদার হাতে টুপির মধ্যে অনেকগুলো টিকিট আছে, তার মধ্যে চুম্বন কথা লেখা একটা লাকি টিকিট আছে। সেই টিকিট যে তুলতে পারবে সে জিনাইদার হাতটা চুম্বন করবে। অবশেষে আমার হাতেই লাকি টিকিটটা উঠল। জিনাইদা চিৎকার করে উঠল, কি মজা, জিতে গেছে। বেলেবজরফ নামের যুবকটি আমাকে বলল, টিকিটটা আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে 100 রুবেল দেব। কিন্তু আমি তা দিলাম না। জিনাইদা আমার সামনে হাতটা বাড়িয়ে গম্ভীরভাবে দাঁড়ালো। আমাকে নিয়ম মতো একটা পায়ের উপর ভর দিয়ে বসতে হবে নতজানু হয়ে, কিন্তু 2 পা দিয়ে নতজানু হয়ে বসে
ঝিনাইদার হাতটা নিয়ে এমনভাবে চুম্বন করলাম তাড়াহুড়ো করে যে তার একটা আঙুলের নখে আমার নাকের ডগার কাছটায় কেটে গেল। এরপর যারা হেরে গেছে তাদের এবার শাস্তি দেবে ঝিনাইদা। একজন উপুড় হয়ে শুয়ে পড়ল আর ঝিনাইদা তার উপর দাঁড়িয়ে তার মাথাটা ঘোরাতে লাগলো। সবাই জোর হাসিতে ফেটে পড়ল। সেদিন কত রাত পর্যন্ত কত রকমের খেলা ও নাচ গান চলতে লাগলো। নির্মস্তাস্কিকে ভালুক সাজানো হলো, মেলাভস্কি তাসের ম্যাজিক দেখালো। আমি এক সম্ভ্রান্ত অভিজাত পরিবারের ছেলে হয়েও এইসব ক্রিয়াকাণ্ড কিছু বুঝতে পারছিলাম না। আমি বাড়িতে একা একা গম্ভীর পরিবেশে থাকি, তাই ঝিনাইদাদের বাড়িতে রাত পর্যন্ত অবাধে চলতে থাকা এসব হই হুল্লোড়, নাচ গান, উচ্ছৃঙ্খল আনন্দোচ্ছলতা দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি মদ খেয়ে নেশার ঘরে মাতাল হয়ে উঠেছি আমি যেন। সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল আমার। আমি পিছনের দরজা দিয়ে বাড়ি ঢুকে সোজা গিয়ে শুয়ে পড়েছিলাম, কাউকে কিছু না বলে। তারপর গভীর রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামলো। আমার জীবনে সেদিন আমি প্রেম কী জিনিস তা প্রথম অনুভব করলাম। আমি বুঝলাম আমি ঝিনাইদাকে ভালোবাসি। তার শান্ত সুন্দর মুখখানা ভাসতে লাগলো আমার সামনে। তার ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসছিল এক রহস্যময় হাসি। সেই উজ্জ্বল প্রেমাবেগের আঘাতে আলোড়িত হয়ে উঠছিল আমার সমস্ত অন্তর। বাইরের বিদ্যুতের এই মুহুর্মুহু চমকানি সেই আবেগের প্রতীকী প্রকাশ মাত্র। পরদিন সকালে আমি চা খেতে নেমে এলে মা আমাকে ভৎসনা করতে লাগলেন। কেন এত দেরি হয়েছে তা বললেন বারবার। আমি সংক্ষেপে এমনভাবে কৌশলে সব কথা বললাম যাতে আমার কোনো দোষ ধরা না পড়ে। আমি কিন্তু আমার বাবাকে গতকাল জাস্কিনদের বাড়িতে সন্ধ্যার সময় যা যা ঘটেছিল সব খুলে বললাম। তিনি কিছুটা মনোযোগ সহকারে, কিছুটা অন্যমনস্কভাবে আমার কথা সব শুনলেন। দু একটা প্রশ্ন করলেন। আমি ঝিনাইদার নাম উল্লেখ করে তার জয়গান করতে লাগলাম। শুনতে শুনতে বাবা হঠাৎ ঘোড়া বার করতে বলে ঘোড়ায় চেপে কোথায় চলে গেলেন। আমিও তার সঙ্গে যেতে চাইলে তিনি বললেন, তুমি একা একা যেতে পারো তোমার ঘোড়ায় করে। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবা জাস্কিনদের ঘরে ঢুকে আধ ঘন্টা থাকার পর বেরিয়ে এলেন। তারপর শহরের দিকে চলে গেলেন। সেদিন দুপুরে খাওয়ার পর আমি নিজে জাস্কিনদের বাড়ি গেলাম। বাইরের ঘরে রাজকুমারী একা বসেছিলেন। তিনি আমাকে একটা দরখাস্ত লিখে দেবার অনুরোধ করলে আমি তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় পাশের ঘরের দরজাটা একটু ফাঁক হতে ঝিনাইদার বিষণ্ণম্লান মুখখানা দেখতে পেলাম। তার মাথার চুলগুলো অযত্নের সঙ্গে আঁচড়ানো ছিল। সে তার বড় বড় চোখের হিমশীতল দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে কোনো কথা বলল না। রাজকুমারী তাকে ডাকলেন কয়েকবার, কিন্তু তাতেও কোনো উত্তর দিল না, কথা বলল না। সেদিন থেকে প্রেমানুভূতির আনন্দ আর বেদনার এক তীব্র আলোড়ন শুরু হলো আমার মনে। আমি যতক্ষণ ঝিনাইদার কাছে থাকতাম প্রচুর আনন্দ পেতাম, কিন্তু যখন দূরে থাকতাম তার কাছ থেকে বেদনায় আচ্ছন্ন হয়ে উঠত আমার মন। কোনো কাজে মন বসাতে পারতাম না আমি, শুধু তার কথাই ভাবতাম। ক্রমে ঝিনাইদাও জানতে পারলো কথাটা। আমার এই ভালোবাসার কথাটা কিছুমাত্র গোপন করলাম না আমি। তার প্রতি আমার প্রেমাতিশায্য দেখে সে মজা পেত, ঠাট্টা বিদ্রূপ করত এবং এক এক সময় পীড়ন করত। ঝিনাইদা যেন আমাকে হাতের পুতুলের মতো নাচাতে চাইত। একজন মানুষের পরম সুখ আর গভীরতম দুঃখের একমাত্র উৎস এবং অমোঘ অপরিবর্তনীয় কারণ। আমি শুধু ভালোবাসতাম না ঝিনাইদাকে, তার কাছে যারা আসতো তারা সবাই প্রেম নিবেদন করত তার চরণে। সকলের প্রেম নিয়ে ছিনিমিনি খেলত সে যেন। তাদের মধ্যে একই সঙ্গে আশা নিরাশার দ্বন্দ্ব জাগিয়ে আনন্দ পেত সে। তার কৃত্রিমতা আর সরলতা, প্রশান্তি আর প্রাণচঞ্চলতা, তার প্রতিটি কথাবার্তা আর গতিভঙ্গি সব মিলিয়ে দ্বন্দ্ববিধুর আবেগের আলো ছায়ার এক ক্রীড়া চঞ্চলতা সৃষ্টি করত তার মুখ চোখের ওপর। বেলেভজোরভ, কবি ময়সানভ, ডাক্তার লুসিন, কাউন্ট মেলেভস্কি প্রভৃতি প্রতিটি গুণমুগ্ধ ভক্তকে প্রয়োজন ছিল তার। এদের মধ্যে কেউ যদি ঝিনাইদার বেশি অনুগ্রহ লাভের চেষ্টায় তার পাশে ঘোরাঘুরি করত, অথবা তার চেয়ারের পেছনে দাঁড়িয়ে তার কানে কানে কোনো কথা ফিসফিস করে বলতো,
তাহলে তা দেখে আমার রক্ত গরম হয়ে উঠত। একদিন কাউন্ট মেলেভস্কি এরকম করলে আমি জিনাইদাকে জিজ্ঞাসা করেছিলাম, কাউন্টকে অত পাত্তা দাও কেন? জিনাইদা তার উত্তরে ঠাট্টা করে বলল, ওর ছোট্ট গোঁফটা বড় ভালো। একদিন জিনাইদার কাছ থেকে একটা কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আমি। তার হাতে মুখ ঢেকে বলল সে, এই সব কিছু আর সহ্য করতে পারছি না আমি এই সব কিছু ছেড়ে পৃথিবীর অন্য এক প্রান্তে চলে যেতে চাই। আমার ভাগ্যে কি আছে কে জানে, আমার মতো অসুখী আর কেউ নেই। আমি কাতর কণ্ঠে প্রশ্ন করলাম, কিন্তু কেন? জিনাইদা কোনো উত্তর দিল না। দিনের পর দিন কেটে যেতে লাগলো। যতই দিন যেতে লাগলো ততই সে যেন অপরিচিত হয়ে উঠতে লাগলো আমার কাছে, ততই সে দুর্বোধ্য হয়ে উঠতে লাগলো। একদিন তার ঘরে গিয়ে দেখলাম সে একটা চেয়ারে বসে আছে। সে সোজা হয়ে উঠে বসলে দেখলাম তার গাল দুটো চোখের জলে ভিজে গেছে। আমাকে দেখতে পেয়েই কাছে ডাকলো আমাকে। আমি কাছে যেতেই আমার মাথায় হাত দিয়ে এক গোছা চুল ধরে ফেললো। আমি বললাম, আমার মাথায় লাগছে। এরপর সে একটা চুল ছিঁড়ে তার আঙুলে পরিয়ে নিল। সে বলল, আমি তোমার এই চুলটা আমার লকেটে ভরে রেখে সেই লকেটটা পরব, তাহলে তুমি কিছুটা হয়তো সান্ত্বনা পাবে। তার চোখে জল চকচক করছিল। সেদিন আমি বাড়ি ফিরে দেখলাম কি একটা বিষয়ে তর্ক বিতর্ক হচ্ছিল বাবা মার মধ্যে। মা আমার বাবাকে কি একটা বিষয়ে তিরস্কার করছিলেন এবং আমার বাবা তার স্বভাবসিদ্ধ শান্ত কণ্ঠে মাকে বুঝিয়ে শান্তি স্থাপনের চেষ্টা করছিলেন। কিছুক্ষণের মধ্যেই বাবা চলে গেলেন। বাবা চলে গেলে মা আমাকে বারবার রাজকুমারীদের বাড়ি যাওয়ার জন্য তার অসন্তোষ প্রকাশ করলেন। আমি নীরবে তার সব কথা মেনে নিলাম। জিনাইদার চোখের জল দেখে আমি হতবুদ্ধি হয়ে যাই। আমি বুঝতে পারলাম এক বিরাট পরিবর্তন এসেছে জিনাইদার জীবনে। সে আজকাল প্রায়ই একা একা বেরোয়। এক একদিন অতিথিদের সামনে বার হয় না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকে। একদিন আমি রাস্তার ধারে একটা পাঁচিলের ওপর বসেছিলাম। এমন সময় সেই পথে জিনাইদা কোথায় যাচ্ছিল। জিনাইদা আমাকে দেখেই বলল, ওখানে কি করছো? তুমি তো বলো তুমি আমাকে ভালোবাসো। আমাকে যদি সত্যিই ভালোবাসো তাহলে পাঁচিল থেকে রাস্তায় লাফিয়ে পড়ো। তার মুখের কথা শেষ হতে না হতে আমি লাফ দিলাম পথে। পাঁচিলটা ছিল 14 ফুট উঁচু। হঠাৎ লাফ দেওয়ার যে আঘাত লাগলো তাতে আমি অচেতন হয়ে শুয়ে পড়লাম মাটিতে। স্নেহশীল কণ্ঠে আমাকে ভর্ৎসনা করতে লাগলো জিনাইদা। বলল, কেন তুমি এই কাজ করলে? কেন তুমি আমার কথা শুনলে, পাগল কোথাকার? এই বলে সে আমার মুখের ওপর বারবার চুম্বন করতে লাগলো। তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করলো। আমার চেতনা তখন সম্পূর্ণ হারায়নি। সে বলল, উঠে পড়ো, এ ধরনের বোকামি আর কখনো করো না। এই সময় আমার মা আমাদের দেশের বাড়ি ছেড়ে শহরের বাড়িতে চলে যাওয়ার জন্য জেদ ধরেন। আমাদের যাওয়ার সব কিছু ঠিক হয়ে যায়। আমাদের শহরে চলে যাওয়ার কথাটা জানাবার জন্য আমি একদিন জিনাইদাদের বাড়িতে গেলাম। রাজকুমারী বাইরের ঘরে বসেছিলেন। উদাসীনভাবে অভ্যর্থনা জানালেন আমায়। আমার গলার আওয়াজে পাশের ঘর থেকে বেরিয়ে এলো জিনাইদা। এসে বলল, তোমরা কত নিষ্ঠুর পুরুষ, আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আমি বললাম, শুনেছ হয়তো আমরা শহরে চলে যাচ্ছি চিরদিনের মতো। তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টিতে আমার মুখপানে তাকালো জিনাইদা। বলল, হ্যাঁ শুনেছি, তবু একবার এসেছো বলে তোমায় ধন্যবাদ। যতটা সম্ভব সহানুভূতির সঙ্গে আমার কথা মনে করো। আমি তোমাকে অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, তবে তোমরা আমাকে যা ভাবো আমি তা নই। আমার সম্বন্ধে তোমার একটা ভুল ধারণা আছে। আমি আশ্চর্য হয়ে বললাম, আমার? কি বলছো? তুমি আমাকে যত কষ্টই দাও, আমি তোমাকে চিরদিন ভালোবেসে যাব, চিরদিন শ্রদ্ধা করে যাব। সহসা সে দুহাত বাড়িয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আবেগের সঙ্গে চুম্বন করতে লাগলো। আমাদের বিদায়কালে এই দীর্ঘ নিবিড় চুম্বনের অর্থ উদ্দেশ্য কি তা বুঝতে পারলাম না, কিন্তু না বুঝলেও সে চুম্বনের সব মাধুর্যটুকু উপভোগ করতে লাগলাম আমি। মনে হলো এই মাধুর্যের আস্বাদ না পেলে জীবনের বড় রকমের একটা জিনিস হারাতাম আমি।
এই দীর্ঘ চুম্বন ও আলিঙ্গন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল জিনাইদা। আমিও বাড়ি ফিরে এলাম। আমরা শহরের বাড়িতে চলে গেলাম, কিন্তু অসংখ্য স্মৃতি বিজড়িত আমার অতীত জীবনকে আমি মুছে ফেলতে পারলাম না সহজে। রোজ বাবা একবার তার বড় ঘোড়ায় চড়ে বেড়াতে যাওয়ার একটা অভ্যাস ছিল। সেদিন বাবা ঘোড়ায় চড়ে বার হবার সময় আমি বললাম আমিও সঙ্গে যাব। তিনি বললেন, তোমার ছোট্ট ঘোড়াটা আমার ঘোড়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। তবু আমি ছাড়লাম না। আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। তার ঘোড়াটার নাম ছিল ইলেকট্রিক। বিদ্যুতের মতোই গতিবেগ ছিল তার। সহসা স্তূপীকৃত কাঠের এক গাদার কাছে এসে ঘোড়া থেকে নেমে আমাকেও নামতে বললেন। তিনি তার ঘোড়ার লাগামটা আমার হাতে দিয়ে বললেন, এইখানে অপেক্ষা করো, আমি একটা জায়গা থেকে আসছি। এই বলে তিনি পাশের একটা গলিপথ দিয়ে চলে গেলেন। তিনি কোথায় যান তা দেখার জন্য কৌতূহলবশত ঘোড়া দুটোই লাগাম ধরে এগিয়ে গেলাম কিছুটা। আমি দেখলাম আমার থেকে কিছু দূরে একটা কাঠের বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে পড়লেন বাবা। আমার দিকে পিছন ফিরেছিলেন তিনি জানলার গড়াদের ওপর ঝুঁকেছিলেন, আর জানলার ভেতর দিকে পর্দার আড়ালে কালো পোশাক পরা একটি মেয়ে কথা বলছিল বাবার সঙ্গে। পরক্ষণেই বুঝলাম মেয়েটি হলো জিনাইদা। এই অপ্রত্যাশিত ঘটনার আঘাতে হতবাক ও হতবুদ্ধি হয়ে পড়লাম আমি। ভাবলাম আমি ফিরে যাব, কিন্তু কৌতূহলের থেকে বড়, ঈর্ষার থেকে বড়, সমস্ত ভয়ের থেকে বড় এক অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন ও অভিভূত করে রাখলো এমনভাবে যে আমি স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। পা দুটো তুলে যেতে পারলাম না কোথাও। আমার বাবার কথাগুলো শোনার চেষ্টা করতে লাগলাম আমি, কিন্তু কথাগুলো ঠিক শুনতে পেলাম না। তবে বুঝলাম কি ব্যাপারে তিনি জেদ ধরেছিলেন, কিন্তু তাতে সম্মত হচ্ছে না জিনাইদা। আমি দেখলাম জিনাইদার বিষণ্ণ সুন্দর মুখখানার ওপর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দুঃখ, বিষাদ ও হতাশার মিশ্রণে গড়া এক বিচিত্র অনুভূতির ভাব ফুটে উঠেছিল। তার কথার মধ্যে বিনয় এবং দৃঢ়তা দুটোই ছিল। একসময় জিনাইদা জানলা দিয়ে তার একটা অনাবৃত হাত বাড়াতেই বাবা চাবুক দিয়ে আঘাত করলেন তাতে। জিনাইদা কোনো কথা বলল না। নীরবে সে তার হাতটা তুলে আঘাতের জায়গাটা চুম্বন করল। আমার বাবা তখন হাত থেকে চাবুকটা ফেলে দিয়ে সেই বাড়ির ভেতর ঢুকে গেলেন। জিনাইদা জানলা থেকে সরে গিয়ে দুহাত বাড়িয়ে এগিয়ে গেল আমার বাবার দিকে। এবার পিছিয়ে এলাম আমি। এক বেদনার্ত বিস্ময়ের আঘাতে অভিভূত ও মূর্ছিত প্রায় হয়ে উঠলাম আমি। আমার সব চিন্তা এলোমেলো হয়ে গেল। আমার কেবলই মনে হতে লাগলো জিনাইদার আজ যে নতুন রূপ দেখলাম, তার সুন্দর মুখের বিষণ্ণ হাসি আমি কখনো ভুলতে পারবো না। নদীর দিকে তাকিয়ে রইলাম আমি। আমার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। বাইরের জগতের কোনো চেতনায় যেন ছিল না আমার। আমার মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়ে আসছিল, বাবা তাকে মারলো, তাকে মেরেছে। এমন সময় বাবা ফিরে এসে তার ঘোড়ার ওপর চড়লেন, তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। সেদিন তিনি ঘরে ফেরার কিছুক্ষণ পর আমি বাড়ি ফিরি। দেখতে দেখতে বছর ৩-৪ কেটে গেল। আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। একদিন বিকালের দিকে একটা থিয়েটারে গিয়ে কবি মহেশানবের সঙ্গে দেখা হয়ে গেল আমার। তার বিয়ে হয়ে গেছে এবং সে একটা সরকারি অফিসে কাজ করে। হঠাৎ সে বলে উঠল, জানো, মাদাম ভলস্কায়া এখানে আছে। আমি বললাম, মাদাম ভলস্কায়া কে? সে কি, তুমি রাজকুমারীর মেয়ে জিনাইদার কথা ভুলে গেছো? তুমি সমেত আমরা সবাই একদিন যার প্রেমে পড়েছিলাম। ভলস্কায়া নামে কোনো ভদ্রলোকের সঙ্গে বিয়ে হয়েছে তার? হ্যাঁ। সে কি এই থিয়েটারে এসেছে? না, এই পিটার্সবার্গে এসেছে। এখান থেকে বিদেশে কোথাও যাবে। তার সঙ্গে একবার দেখা করো, সে খুব খুশি হবে। মহেশানবের থেকে ঠিকানা পেলাম জিনাইদার। দেখুক হোটেলে ছিল সে। ঠিকানা হাতে নিয়ে হোটেলে গিয়ে শুনলাম মাদাম ভলস্কায়া সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। কম্পিত পায়ে হোটেল থেকে রাস্তায় এসে দাঁড়ালাম।
মৃত এই কথাটা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো আমার কানের মধ্যে। আমার সমগ্র অতীত অসংখ্য স্মৃতির চাবুক হয়ে আঘাত করতে লাগলো আমায় বারবার। আমার বাবাও তার আগেই মারা গেছেন। হয়তো আমার বাবার সমাধি থেকে কিছু দূরে সমাহিত হয়ে আছে জিনাইদা। আমি তখন জিনাইদার উদ্দেশ্যে স্বপ্নাবিষ্টের মতো বলতে লাগলাম, হে উদ্ধত যৌবন, এক অপরিসীম ঔদ্ধত্যে বিশ্বের সব সম্পদ লাভ করতে চাও তুমি, অথচ তাতে ব্যর্থ হলেও সে ব্যর্থতার কোনো দুঃখকেই গ্রাহ্য করো না তুমি। হে আত্মবিশ্বাসী আত্মম্ভরী যৌবন, দেখো আমি এখনো বেঁচে আছি, অথচ তুমি অভিশপ্ত মোমের পুতুলের মতো, সূর্যালোকতপ্ত বরফের মতো গলে গেছো। তোমার অতীত সুখের পাখিগুলি আজ সব উড়ে গেছে একে একে। হে যৌবন, তোমার সকল সৌন্দর্য, তোমার ইচ্ছামতো সব কিছু লাভ করার বা জয় করার সামর্থ্যের মধ্যে নিহিত নেই। নিজস্ব এমন কিছু নেই যা তুমি লাভ করতে বা জয় করতে পারো না। এই বিশ্বাসের মধ্যেই তোমার সকল সৌন্দর্যের সার। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ভিডিওটি আপলোড করা 7 দিনের মধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে হাইপ দিতে পারেন।